হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি, যেখানে আমরা আলোচনা করছি ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ পেপার যে ইন্ডিয়ান ইকোনমি জিএস3 তার একটা কোশ্চেন নিয়ে। তার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা কিন্তু শুরু করে দিচ্ছি একটা ফ্রি ব্যাচ, যেখানে ডাব্লিউবিসিএস থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এসএসসি, জিডি, ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করা হয় তার যে কনসেপচুয়াল ক্লাস সেটা কিন্তু আমরা একদম ফ্রি ব্যাচ লঞ্চ করেছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন লাইভ হচ্ছে। এবং সেই ক্লাসের অ্যাক্সেস পেতে গেলে আমাদেরকে কিন্তু যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আর তাছাড়া আর একটা ইনফরমেশন তোমাদের জন্য জরুরি, যেটা হলো আমরা যে ডেসক্রিপটিভ পেপার আলোচনা করছি এইরকমই কিছু কোশ্চেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপলোড করছি। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকলে তুমি সেই কোশ্চেনগুলো পাবে এবং সেখানে তুমি তোমার অ্যান্সারও লিখতে পারবে এবং অন্যান্য স্টুডেন্টরা কিরকম অ্যান্সার লিখছে সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুটো টাইপের কোশ্চেন থাকবে। ফার্স্ট একটা ডেসক্রিপটিভ, তারপর একটা এমসিকিউ। পিওর কনসেপচুয়াল কোশ্চেন কিভাবে পরীক্ষায় ডাব্লিউবিসিএস এ ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে তার সম্যক ধারণা তুমি পেয়ে যাবে এই ভিডিও থেকে। চলো, আজকের যে টপিক সেটা হচ্ছে হোয়াই ইজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বলছে হোয়াই ইজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিকোয়ার্ড। এখানে রিকোয়ার্ড বলে একটা টার্ম উল্লেখ আছে, কেন দরকার সেটা জানতে চেয়েছে। এক্সামিন করতে বলেছে এর যে রিলেভেন্সটা সেটা রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে। তো আমরা নিশ্চয়ই কিছুদিন আগে বা কিছু বছরের মধ্যে এইরকম ধরনের নিউজ আমরা পেয়েছি যেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে পিপিপি আমাদের নিউজে ছিল। তো এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কি সেটা সম্পর্কে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে। তো অ্যান্সার শুরু করার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলতে সেই রকমই একটা জিনিসকে বোঝায়। মনে করো কোনো একটা কাজ করা হবে যেখানে 100 টাকা দরকার, 100 টাকা দরকারের ক্ষেত্রে সরকার 50 টাকা দিল এবং প্রাইভেট 50 টাকা দিল, দুজনে মিলে 100 টাকা জোগাড় করলো, করে কোনো একটা রাস্তা তৈরি করলো এবং সেই রাস্তাটা যে মডেল যে মডেলের উপর তৈরি হলো এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওকে, এটা হলো আসল কথা, সেই জিনিসটা আমাদেরকে করতে হবে। এবার এক্ষেত্রে একটা কথা বলি, এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সঙ্গে ডিসইনভেস্টমেন্টের একটা পাতলা বা সূক্ষ্ম আবরণ আলাদা পর্দা রয়েছে। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দুজনেই পার্টনার হচ্ছে, কিন্তু ডিসইনভেস্টমেন্ট সম্পূর্ণ আলাদা জিনিস। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে গভর্নমেন্ট যে তার কাছে কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোল থাকছে, গভর্নমেন্ট বেশি টাকা দিচ্ছে, প্রাইভেট কম টাকা দিচ্ছে। এটা আমাদের ইন্ট্রোডাকশনে লিখতে হবে, এটা আমরা লিখবো। এবার আমাদেরকে বলেছে এই পাবলিক পার্টনার যে প্রাইভেট পার্টনারশিপ, ঠিক আছে, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা কেন রিকোয়ার্ড, এর নিড কি সেটা আমাদেরকে লিখতে হবে। তো নিড অফ পিপিপি বলে আমরা একটা টপিক লিখছি, ঠিক আছে। তাহলে পিপিপি বলতে আমরা বুঝে গেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ক্লিয়ার। তাহলে এর কি কি নিড রয়েছে চলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট হচ্ছে এটা কি হিসাবে কাজ করে, এটা হচ্ছে ক্যাটালিস্ট অফ ইকোনমি। ক্যাটালিস্ট অফ ইকোনমি বলতে কি বোঝানো হচ্ছে, ক্যাটালিস্ট অফ ইকোনমি বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইকোনমিতে মনে করো সরকার কোনো একটা রাস্তা তৈরি করবে বলেছে, প্রাইভেট কখন ইনভেস্ট করবে, প্রাইভেট তখন ইনভেস্ট করবে যখন প্রাইভেট মনে করবে যে এই জায়গাটায় ফিউচার আছে। তাহলে সেই জায়গাটার ফিউচার সরকার হয়তো মনে করেছে যে আছে, কিন্তু সেটা আরেকবার নিশ্চিত করার জন্য সেখানে কে ইনভেস্ট করছে, প্রাইভেট। তাহলে সেখানে যদি পাবলিক এবং প্রাইভেট দুজনে মিলে ইনভেস্ট করে তাহলে কি হবে, একটা প্রচুর বড় অঙ্কের টাকা আসবে, দ্বিতীয়ত কি প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, তৃতীয় কথা কি ডেভেলপমেন্ট হবে। বুঝতে পারলে? তৃতীয়ত এটা দেখে কি হবে, এটা দেখে মোর এফডিআই হবে। মোর এফডিআই বলতে কি বোঝানো হচ্ছে, মোর এফডিআই বলতে বোঝানো হচ্ছে মনে করো কোনো একটা কোম্পানি এক্স কোনো একটা রাস্তার ক্ষেত্রে ইনভেস্ট করলো 50 টাকা, সেটা দেখে আর একটা কোম্পানি ওয়াই কি বলবে, আরে ভাই এক্স তো ইনভেস্ট করেছে, এক্স এর তো গ্রোথ হচ্ছে বা এক্স এর তো গ্রোথ চলছে, তাহলে আমিও এর পরের যে প্রজেক্ট আসবে সেটাতে ইনভেস্ট করব। সেই যে ইনভেস্টমেন্ট গুলো সেটাকে বলা হয় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট দুটো টাইপের হয়, একটা হচ্ছে এফডিআই, একটা হচ্ছে এফআইআই। এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ইনস্টিটিউশন যে ইনভেস্টমেন্ট করে, যেটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা জানি, সেই শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্টকে বলা হয় এফআইআই ইনভেস্টমেন্ট। আর এফডিআই হচ্ছে ডিরেক্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, যেটা সেটা হচ্ছে এফডিআই। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি হবে? তৃতীয় হচ্ছে বেটার ম্যানেজমেন্ট। বেটার ম্যানেজমেন্ট, আচ্ছা বেটার ম্যানেজমেন্ট বলতে কি, বেটার ম্যানেজমেন্ট বলতে মনে করো সরকার সবসময় প্রচুর লোক নিতে পারে না, বা লোক নিলেও যে পরিমাণে লোক নেওয়া দরকার সেই পরিমাণে লোক নেওয়া হয় না। কিন্তু প্রাইভেটে যদি দেখো সার্ভিস সেক্টরে প্রচুর লোক নেওয়া হয়, তাহলে প্রাইভেটের কাছে এক্সপার্টিস রয়েছে
MBA ডিগ্রি করা, MTech ডিগ্রি করা, প্রচুর এক্সপার্টিস রয়েছে। তাহলে সরকার কোনো একটা জায়গায় প্ল্যান করেছে, প্রাইভেট সেটাকে মনিটর করছে, সেটাকে ম্যানেজমেন্ট করছে। মনে করো আজকে সে ফর এক্সাম্পল তোমরা এখন দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে এবং সেটাকে ম্যানেজমেন্ট খুব অসাধারণ হচ্ছে আগের থেকে। এই যে ম্যানেজমেন্ট স্কিল, সেই স্কিলটা প্রাইভেটের মধ্যে যথেষ্ট ভালো রয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। সেই কথাটাই বলছে বেটার ম্যানেজমেন্ট হবে যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয়। তারপরে বলছে কি, তারপরে বলছে রিস্ক শেয়ার রেশিও, রিস্ক অ্যান্ড বেনিফিট। আচ্ছা, রিস্ক অ্যান্ড বেনিফিট বলতে কি? রিস্ক অ্যান্ড বেনিফিট বলতে বোঝানো হচ্ছে যে আমি রিস্ক কতটা নিচ্ছি। মনে করো কোনো একটা জায়গায় আমি একটা প্রজেক্ট করছি 100 টাকা দিয়ে, কি কি চান্স আছে? এক হচ্ছে 100 টাকার প্রজেক্টটা একটা দিন 500 টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা হতে পারে। দ্বিতীয় হচ্ছে 100 টাকার প্রজেক্টটা জিরো হয়ে যেতে পারে। তৃতীয় হচ্ছে 100 টাকার প্রজেক্টটা দীর্ঘদিন ধরে 100, 500, 200, 300-র মধ্যে চলতে চলতে একদিন 1000 হতে পারে। মানে প্রবাবিলিটিটা কিরকম? মনে করো আমি এখানে 100 একটা প্রাইসের কথা বলছি। 100 যদি একটা প্রাইস হয় তাহলে কি হতে পারে? প্রাইসটা এরম ভাবে চলতে চলতে একদিন 500 বা 1000 হয়ে যেতে পারে, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে এই ইনভেস্টমেন্টটা এরম ভাবে চলতে চলতে একদিন এরকম এসে যেতে পারে, ঠিক আছে? মনে করো এটা জিরো হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে এরম ভাবে চলতে পারে। তাহলে রিস্ক নিচ্ছি আমি। 100 টাকা সরকারের ক্ষেত্রে যদি ভাবো, সরকার 100 টাকা 50 টাকা ইনভেস্ট করলো, 50 টাকা ইনভেস্ট করলে সরকারের টাকাটা যদি দীর্ঘদিন ধরে একটা লেভেলের মধ্যে আটকে যায় বা যদি লস চলে যায় তাহলে পুরোপুরি সরকারের যাচ্ছে। সরকার রিস্কটাকে কমালো, কারণ সরকারকে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে। সরকারের রিটেল সেক্টর আছে, সরকারের ডিফেন্স সেক্টর আছে, সরকারের যদি বলা হয় তার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সেক্টর রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে, ঠিক আছে? IT সেক্টর রয়েছে। তাহলে এত জায়গা থাকা সত্ত্বেও সরকার যেই জায়গাটা ইনভেস্টমেন্ট করছে তার একটা রিস্ক নিচ্ছে। সেই রিস্কটা কি হচ্ছে? একটা ন্যূনতম হচ্ছে। যত আমার অঙ্কের কম, আমার শেয়ার পার্সেন্টেজ কমে যাচ্ছে, ঠিক আছে, ইটস ওকে। যদি আমাকে 100 টাকা দিয়ে কোনো একটা বিজনেস শুরু করতে হয় সেক্ষেত্রে পুরোপুরি 100 টাকায় চলে যেতে পারে, কিন্তু আমি 50 টাকা দিয়ে শুরু করলাম, হতে পারে আমার শুরুতে মনে হচ্ছে আমার শেয়ার অনেকটা কমে যাচ্ছে, কিন্তু 50 টাকা শেয়ার স্টকটা বা 50 টাকার জিনিসটা যদি আমার 1000 টাকায় চলে যায় তাহলে আমার ইনকামও তো হলো না। সেই যে জিনিসটা, এটা আমি যেমন রিস্ক নিলাম তেমন আমার বেনিফিটও পেলাম। ওকে, তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু যদি PPP হয় সেটা কিন্তু যথেষ্ট বেটার হয়। এটা আমি তোমাদেরকে স্টক মার্কেটের ভাষায় একটু বোঝালাম। এটা যারা স্টক মার্কেটের সঙ্গে রিলেটেড তারা এই টার্মটা বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি, আর যারা নর্মাল তারা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। যদি তাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমার কোথায় সমস্যা। তিন হচ্ছে কি? তিন হচ্ছে প্রমোট ইনোভেশন। তিন না, নতুন পয়েন্ট যেটা, এটা হচ্ছে প্রমোট ইনোভেশন। প্রমোট ইনোভেশন, প্রমোট ইনোভেশন বলতে কি বোঝানো হচ্ছে? প্রমোট ইনোভেশন বলতে বোঝানো হচ্ছে যে কোনো জায়গায় সরকার এবং প্রাইভেট দুজনে মিলে কাজ করছে। তাহলে ইনোভেটিভ মাইন্ডসেট দু জায়গায় আছে। সরকারি জায়গাটা বেস্ট ট্যালেন্ট রয়েছে, বড় বড় IAS অফিসার রয়েছে, বড় বড় IES অফিসার রয়েছে, আর তারপরে ICS অফিসার রয়েছে, ঠিক আছে? বিভিন্ন যে সমস্ত অফিসার রয়েছে তাদের সঙ্গে কারা কাজ করছে? দুনিয়ার টপ নচ স্টেম ফ্যাকাল্টি যারা রয়েছে, সায়েন্স টেকনোলজির উপরে যারা কাজ করছে তারা এসে কাজ করছে। তার মানে মেলবন্ধনটা কিভাবে হচ্ছে? একটা বেস্ট মাইন্ডসেট যারা খুব ভালো এক্সিকিউটিভ কাজকর্ম করতে পারে সেই রকম সরকারের ক্যাপাবিলিটি, এবং তার সঙ্গে বেস্ট টেকনোলজিক্যাল মাইন্ডসেট এবং তার সঙ্গে বেস্ট ফিনান্সিয়াল মাইন্ডসেট যারা MBA করে এসছে, এইরকম ডিগ্রিওয়ালা বিভিন্ন পদে বসে থাকা মানুষরা তারা একসঙ্গে কাজ করছে। তাহলে ইনোভেশন অবভিয়াসলি হবে। এই জিনিসটার কথাই বলা হচ্ছে যে প্রমোট ইনোভেশন। ওকে, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে জব ক্রিয়েশন। তাহলে জব ক্রিয়েশন কেন হচ্ছে বুঝতে পেরেছো তো? কারণ এত যখন খরচ করা হচ্ছে, খরচটা কে কাজ করবে? একটা রাস্তা তৈরি করা হচ্ছে, একটা বড় ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, ফ্ল্যাট ছেড়ে দাও, কোনো একটা বড় বিশাল মনে করো বিল্ডিং তৈরি হচ্ছে, এয়ারপোর্ট তৈরি হচ্ছে, স্টেডিয়াম তৈরি হচ্ছে। স্টেডিয়াম তৈরি করতে কি লাগবে? রাস্তা তৈরি করতে কি লাগবে? একবার ভাবো তো। সবার আগে লাগবে শ্রমিক, সেই শ্রমিকের যোগান আসবে। দ্বিতীয় কথা কি লাগবে? দ্বিতীয় কথা একটা রাস্তা তৈরি করতে গেলে সিমেন্ট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে, প্রচুর বিভিন্ন যে গাড়িগুলো ইউজ হয়, JCB গাড়ি থেকে শুরু করে রোলার থেকে শুরু করে প্রচুর একটা মানে কি বলবো একটা লিঙ্ক আপ ওয়ে আছে, সেই লিঙ্ক একবার একটা সাইক্লিক প্রসেস আছে। তাহলে একটা জায়গায় যদি কোনো একটা মানে কাজ হচ্ছে, প্রজেক্ট তৈরি হচ্ছে, অবভিয়াসলি প্রচুর মানুষের সেখানে কাজ হবে। রাস্তা তৈরি হয়ে যাওয়ার পরে তার চারিদিকে প্রচুর দোকান পাঠশালা বসবে, অবভিয়াসলি জব ক্রিয়েশন হচ্ছে। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট হচ্ছে টাইম বাউন্ড অ্যাপ্রোচ। টাইম বাউন্ড অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে? টাইম বাউন্ড অ্যাপ্রোচ মানে মনে করো আমি আগেই বলেছি, মনে করো না আগেই বলেছি, ম্যানেজমেন্ট যখন বেটার হবে অবভিয়াসলি টাইম সেখানে কিন্তু কম লাগবে। এফিসিয়েন্সি আমরা অঙ্কের চ্যাপ্টারতে পড়েছি যে যেখানে যার এফিসিয়েন্সি যদি বলা হয় এর এফিসিয়েন্সি
20, বি এর এফিসিয়েন্সি 30, তাহলে কার এফিসিয়েন্সি বেশি? বি এর এফিসিয়েন্সি বেশি, তাহলে বি এর কম সময় লাগবে, ম্যানেজমেন্ট ভালো হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, তাহলে টাইম বাউন্ড কি অ্যাপ্রোচ অবভিয়াসলি ফলো হবে। বোঝা গেল? নির্দিষ্ট টাইমের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হলে কি হবে? এক্সট্রা খরচ কমে যাবে। এইগুলো হচ্ছে পিপিপি রিকোয়ারমেন্ট। তাহলে আমাদের যে ফার্স্ট টপিকটা জানতে চেয়েছিল, ওয়াই ইজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিকোয়ার্ড, কেন প্রয়োজন, তার নির্দিষ্ট কারণগুলো আমি বলেছি, এগুলো তোমরা সবাই জানতে পেরেছো। যদি 250 ওয়ার্ডেও আসে তোমরা কিন্তু লিখতে এখন সক্ষম হবে, কারণ তুমি এই ক্লাসটা করে নিয়েছো। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সামিন দ্য রোল অফ পিপিপি ইন দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ। রেলওয়েজ ডেভেলপমেন্টে এর যে কি কি ইমপ্লিকেশন আছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো ইমপ্রুভমেন্ট ইন রেলওয়েজ আমরা কি কি লক্ষ্য করেছি সেগুলো সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। ওকে, তো আমি এখানে হেডিং করে দিই, এখানে আমি হেডিংটা করে দিচ্ছি। ইমপ্রুভমেন্ট ইন রেলওয়েজ। তো রেলওয়েজে কি কি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে? এক হচ্ছে ডেভেলপিং ইজ, রেলওয়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা প্রচুর ফাস্ট হচ্ছে। ডেভেলপিং বা ডেভেলপমেন্ট ফাস্ট হচ্ছে, অনেক ফাস্ট হচ্ছে এখন আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় এর সঙ্গে কি হচ্ছে? এই যে রেলওয়ে ডেভেলপমেন্ট ফাস্ট হচ্ছে, রেলওয়ে ডেভেলপমেন্টের কি জন্য প্রচুর কি দরকার? প্রচুর টাকা দরকার। সেই টাকার যোগানটা কিভাবে আসছে? শেয়ারিং এর মাধ্যমে আসছে, রিস্ক শেয়ারিং এর মাধ্যমে আসছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আসছে, প্রচুর এফডিআই এর মাধ্যমে আসছে। তাহলে বুঝতে পারলে কি করে হলো? দ্বিতীয় কথা, আমি একটা প্রেজেন্ট এক্সাম্পল নিলাম। প্রেজেন্ট এক্সাম্পল হলে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সবাই শিয়ালদা স্টেশনে নিশ্চয়ই এক না একবার ভিজিট করেছো। যারা ভিজিট করেছো কোভিড এর আগে শিয়ালদা স্টেশনকে ভাবো কি ছিল, কি ছিল শিয়ালদা স্টেশন, এখন কি হয়েছে, এবার কেন হলো, নতুন প্রজেক্ট এলো, কেন এত উন্নতি হলো, 12 কোচের প্রত্যেকটা ট্রেন হয়ে গেল, স্টেশন এত ভালো হতে চলেছে, সামনে থেকে মেট্রো, সামনে থেকে বিশাল বড় টার্মিনাস তৈরি হচ্ছে যেখানে গাড়ি পার্কিং এর জোন রয়েছে, সামনে থেকে সাবওয়ে যেটাকে সরাসরি মেট্রো স্টেশনকে কানেক্ট করছে। তাহলে এই ডেভেলপমেন্ট গুলো কেন হচ্ছে? ডেভেলপমেন্ট গুলো হচ্ছে কারণ সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো প্রোগ্রাম চলছে। তৃতীয় জিনিস কি, তুমি এখন বিভিন্ন বড় বড় স্টেশনে গেলে তুমি কি পাবে? ওয়াইফাই সার্ভিস পাবে, এবং যে লঞ্চগুলো রয়েছে, এক্সিকিউটিভ লঞ্চগুলো রয়েছে, মানে যেখানে থাকার জায়গা, সেগুলো ক্লাস অনেক উন্নত হয়েছে। তুমি খুব ভালো থেকে একদম মাঝারি লেভেল সমস্ত রকম কিন্তু তুমি পাবে। তাহলে এই যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য, যেখানে দেশের ইকোনমি বাড়ছে, দেশের জিডিপি বাড়ছে, প্রত্যেক মানুষের কাছে টাকা আসছে, প্রত্যেক মানুষ ইনকাম করছে, তাহলে একবার ভাবো যে সেই ইনকামটা সে খরচ করবে কোথায়? খরচ করবে তার লাইফের যে বিভিন্ন পার্ট রয়েছে সেখানে। তাহলে সেখানে কি সে কি চাইবে? সুযোগ সুবিধা। যদি সুযোগ সুবিধা না পায় সে কি করবে? যে আমি তো ভাই ট্যাক্স ভরছি কিন্তু আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, তাহলে আমি এখানে থাকবো না, এই দেশে থাকবো না। তাহলে সরকারকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। তা সেই জন্য কিন্তু ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে। তার সঙ্গে কি আসছে? কম্পিটিশন বাড়ছে, কম্পিটিশন বাড়ছে। আচ্ছা, কম্পিটিশন বাড়া খারাপ না বাজে? যদি বলো সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি, কম্পিটিশন বাড়া খারাপ, হ্যাঁ তোমার হয়তো চিন্তা ভাবনা কিছুটা হয়তো ঠিক হতে পারে, কিন্তু কম্পিটিশন বাড়া খারাপ না। কম্পিটিশন বাড়লে কি সুবিধা হয়? তোমার প্রিপারেশন বা তোমার স্কিল বাড়ে, ঠিক আছে, এটা মনে রাখবে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা, তুমি যখন কম্পিটিশনে চলে যাচ্ছ, তুমি একটা মনে করো জিনিস কিনতে গেছো, একটা সহজ এক্সাম্পল বলছি, মার্কেটে আগে একটা প্রোডাক্ট বিক্রি হতো, কোল্ড ড্রিঙ্কস বলো, আমাদের স্প্রাইট বলো, বিভিন্ন জিনিস। এখন মার্কেটে ক্যাম্পা বলে একটা নতুন প্রোডাক্ট এসেছে। তো তুমি ন্যাচারালি কি করছো? তোমার কাছে হয়তো 20 টাকাই আছে, তুমি গিয়ে দোকানদারে গেছো যে তোমার হয়তো কোনো একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে হবে, তোমার কাছে 20 টাকায় দুটো অপশন রয়েছে, 20 টাকায় হয়তো একটা স্প্রাইট কিনবে বা 20 টাকায় হয়তো একটা ক্যাম্পা কিনবে। কিন্তু তুমি দেখলে তোমরা দুই বন্ধু আছো, একটা কোল্ড ড্রিঙ্কস এর বা কোনো কিছু কিনলে, ওই টাইপের কোনো প্রোডাক্ট কিনলে তোমার চলবে না, তাই তুমি হয়তো দেখলে 20 টাকায় 7 মধ্যে আমি ক্যাম্পা কিনে নিই। তাহলে বলো ক্যাম্পা এসে যাওয়াতে তোমার সুবিধা হলো কিনা? অবভিয়াসলি, কারণ সেই জিনিসটার দাম 20 টাকা ছিল বলে তুমি কিনতে পারলে, তাহলে অ্যাফোর্ডেবিলিটি বাড়লো। এটা আমি একটা এক্সাম্পল নিলাম, কোনো কিছুকে মেনশন করলাম না, আমি জাস্ট বলছি একটা ক্যাম্পা এবং কোল্ড ড্রিঙ্কস এর এক্সাম্পল নিয়ে যে কিভাবে কম্পিটিশন বাড়লে কি হয়। যেভাবে জিও এসে মার্কেটে জিনিসপত্রের যে একটা রেভলিউশন এসেছিল সেটাও তো আমরা সবাই লক্ষ্য করেছি, সেটার কথাই আমি এক্সাম্পল হিসেবে বলতে চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই কম্পিটিশন বাড়ে, এইরকমই একটা ট্রেন লঞ্চ করা হয়েছিল, তেজাস এক্সপ্রেস। এই তেজাস এক্সপ্রেস কি করেছে? এই তেজাস এক্সপ্রেস কিন্তু তার যে মানে রানিংটা চলছে, তার যে জার্নিটা, সে কিন্তু সে প্রফিট কামাচ্ছে। প্রফিট কামাচ্ছে কেন? এই তেজাস এক্সপ্রেস কিন্তু একটা প্রাইভেট বা মানে একটা ট্রেন বলা যায়, ভারতের প্রথম যে প্রাইভেট ট্রেন সেটা হচ্ছে তেজাস এক্সপ্রেস।
সে তেজাস এক্সপ্রেস কেন প্রফিট বাড়াচ্ছে? কারণ তার ম্যানেজমেন্ট বেটার হচ্ছে, তাহলে সরকার ওখান থেকে কিছু শিখছে, মানুষ সেটাতে জার্নি করছে, যারা পয়সা আছে তারা যাচ্ছে, যাদের কম পয়সা আছে তারা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছে। বর্তমানে অনেক ব্লগিং চ্যানেল তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন জায়গাকে প্রমোট করছে। তাহলে এই যে ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে, এগুলো কিন্তু সবই পিপিপি মডেলের এফেক্ট। বুঝতে পারলে কোশ্চেন গুলোকে কিভাবে আসবে, কিভাবে লিখতে হবে, মুখস্থ করার কিছু নেই। বোধগম্য কোশ্চেন, বোধগম্য বোঝার ভাষায় লিখতে হবে, বাস্তবিক এক্সাম্পল দিতে হবে যে কি ঘটনা ঘটেছে, সেগুলো দিলেই তোমার লেখা কিন্তু এ টু জেড কমপ্লিট। এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, শুরুতে আমি তোমাদেরকে একটা বলেছিলাম আমাদের যে ফ্রি ব্যাচ ক্লাস চলছে, তার জন্য যদি তোমাকে ফ্রি ব্যাচের ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বারটা নিচে দেওয়া আছে এই নাম্বারে কিন্তু মেসেজ করবে, মেসেজ করে বলবে যে স্যার আমি এই যে ফ্রি ব্যাচটা চলছে সেখানে অ্যাডমিশন নিতে চাই। একদম এখানে কনসেপচুয়াল ক্লিয়ারিটির সঙ্গে হচ্ছে। যদি তুমি ডেমো দেখতে চাও, আমাদের যে ফ্রি ব্যাচের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো কিভাবে ক্লাস হচ্ছে, কোনো কিছু বাদ দেওয়া হবে না, এ টু জেড মেনশন করা হবে। ওকে, আর যদি তুমি আমাদের WBCS মেন্সের জন্য ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে চাও, তাহলেও কিন্তু এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো। তো আজ এই অবধি এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।